তোমাদের আজকে আমি উপবৃত্ত পড়াবো। তোমরা জানো উপবৃত্ত একটা হচ্ছে কোনিক সেকশন, মানে আমরা শঙ্কুচ্ছেদ, সেই শঙ্কুচ্ছেদের যে সাধারণ ফর্মুলা, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব আর নির্দিষ্ট সরলরেখা থেকে তার দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। যদি আমরা এই চিত্রটা আঁকি তাহলে এইটাকে যদি আমরা নির্দিষ্ট বিন্দু বলি, আর যার চলমান বিন্দু সাপোজ যদি মনে করি এই বিন্দুটা ভাবি, তাহলে এই যে এই দূরত্বটা পি আর এম, তার মানে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু যদি ই হয় তখন সেটা হবে কোনিক সেকশন। আমি আগে বলেছিলাম সেটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। এবারে দেখো আমি কতগুলো ছবি আঁকছি যে এইটা বৃত্ত আনলাম, যদিও বৃত্তটা হচ্ছে না, এখানে কিন্তু ই এর মানটা 0, এটা একটু বাড়াই, তার মানে একটু উপবৃত্তকে এই বৃত্তটাকে উপ করে দিলাম, চেপে দিলাম, সেক্ষেত্রে এর ই এর মানটা একটু বেড়ে গেল, কত 0.1। আবার একটু বেশি করে চেপে দিলাম, তাহলে ই এর মানটা কত হয়ে গেল 0.3 মনে করো। আরো চেপে দিলাম, এরকম তো হবে না, ই এর মানটা হচ্ছে 0.9। এবারে দেখো যদি ই এর মানটা 1 হয়ে যায় তখন কিন্তু আর আমার উপবৃত্ত থাকবে না। তাহলে উপবৃত্ত হতে গেলে এই যে উৎকেন্দ্রতা, এটা আমরা আগেই শিখেছি, উৎকেন্দ্রতা ই 0 লেস দ্যান ই লেস দ্যান 1। তাহলে 0 হয়ে গেলে কি হয়ে যাবে বৃত্ত, তার 1 হয়ে গেলে কি হয়ে যাবে অধিবৃত্ত, আর এইটা এর মধ্যে উপবৃত্ত। তাহলে এই হলো আমাদের উপবৃত্তটা কি করে আসছে। এবারে দেখো আমাদের কতগুলো এখানে পরিভাষা শিখতে হবে, সেই পরিভাষাগুলো ভালো করে না জানলে হবে না। আমরা এইগুলো জানি। এবারে দেখো এই এস থেকে এইটা দিয়ে যে নিয়ামকের উপর লম্ব টানবো, লম্ব টেনে যেটা বাড়িয়ে দিলাম, তাহলে এই যে রেখাটা পাওয়া গেল এটাকে বলা হচ্ছে পরাক্ষ। তাহলে পরাক্ষ কাকে বলে না, কোন উপবৃত্তের নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব সরলরেখাকে বলা হয় পরাক্ষ। আর একবার বলছি না, নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব সরলরেখাকে বলা হচ্ছে পরাক্ষ। এবারে এই পরাক্ষ উপবৃত্ত দেখতেই পাচ্ছ দুটো বিন্দু ছেদ করেছে, এটা যদি এ বলি এটাকে এ ড্যাশ বলি, তাহলে এই যে দুটো বিন্দু ছেদ করলো এই বিন্দুগুলোকে বলা হচ্ছে এর কি শীর্ষ। শীর্ষ কটা দুটো শীর্ষ, তাহলে শীর্ষ কাকে বলবো না পরাক্ষ। আর এই যে পরাক্ষ উপবৃত্তকে যে দুটো বিন্দু ছেদ করে তাকে বলা হচ্ছে শীর্ষ। পরাক্ষ উপবৃত্তকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাকে বলতে শীর্ষ, এবং এই দুটোর মধ্যবিন্দু কোন দুটো বিন্দু না শীর্ষ বিন্দু দুটোর মধ্যবিন্দু, মানে এ আর এ ড্যাশ, এ আর এ ড্যাশ যে মধ্যবিন্দু তাকে বলা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, ও দিয়ে বলি। এইবারে ওই কেন্দ্র দিয়ে যে পরাক্ষের উপরে যদি লম্বটা নিই সেটাকে বলা হচ্ছে উপাক্ষ। এই গেল আমাদের উপবৃত্তের প্রিন্সিপাল কয়েকটা পরিভাষা। এছাড়া আরো অনেক পরিভাষা আছে যেগুলো আমাদের অধিবৃত্তের মতনই, সেগুলো আমি বলে দিচ্ছি। আর একবার বলি যে আগে আমি উপবৃত্তের নাভি পেয়েছি, নিয়ামক পেয়েছি, নাভি থেকে নিয়ামকের উপর লম্ব টেনেছি, দিয়ে পেয়েছি পরাক্ষ। পরাক্ষ উপবৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, সে দুটো বিন্দু শীর্ষ, তার যে মধ্যবিন্দু সেটাকে বলা হচ্ছে কেন্দ্র, যে কেন্দ্র, আর কেন্দ্র দিয়ে পরাক্ষের উপরে যে লম্ব সেটা হচ্ছে উপাক্ষ। এইবারে আমাদের আরো কতগুলো সংজ্ঞা লাগবে, যে নাভি দিয়ে যদি লম্ব টানি, নাভি লম্ব, এখানে মনে রাখতে হবে উপবৃত্তের দুটো নাভি আছে, একটা এস বলি এস ড্যাশ বলি, তাহলে দুখানা নাভি লম্ব, আবার নাভি লম্বের প্রান্ত বিন্দু। এইগুলো গেল আমাদের উপবৃত্তের যে সাধারণ পরিভাষা। এবারে আমরা উপবৃত্তের আদর্শ আকারে যাব। এই আদর্শ আকারে যেতে গেলে কতগুলো রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলো আমরা ধরে ধরে আলোচনা করব, তারপরে আমরা একবারে গ্রুপে গিয়ে বলব। দেখো আমরা লাল কালিতে যে আমি
সরলরেখাগুলো টেনেছি, এগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্ক অক্ষ। এবারে আমরা উপবৃত্ত রাখছি, এর উপরে দেখো এইভাবে উপবৃত্তটা আঁকলাম। লক্ষ্য করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে উপবৃত্তের এই যে পরাক্ষ বলেছিলাম, পরাক্ষ কার উপবৃত্তের পরাক্ষ, এটা তো আমি এবার এটাকে এই উপরে আমি লাল কালি দিয়ে কালো কালি দিয়ে, এটা হচ্ছে পরাক্ষ। যদি উপবৃত্তের পরাক্ষটা স্থানাঙ্ক অক্ষের x অক্ষ হয়, এই যে লাল কালিটার সঙ্গে কালো কালিটা, আর উপবৃত্তের উপাক্ষ যদি স্থানাঙ্ক অক্ষের y অক্ষ হয়, এগুলো কন্ডিশন দেওয়া গেল কি কি না, এই স্থানাঙ্ক অক্ষ এবং উপবৃত্ত এরকম, এটাও তো উপবৃত্ত হতে পারে, আবার এরাও তো উপবৃত্ত হতে পারে। আমরা এগুলো বাদ দিচ্ছি, স্পেশাল কেস, সাধারণ আকার নয়, এটা হচ্ছে আদর্শ আকার। তাহলে উপবৃত্তের পরাক্ষ যদি x অক্ষ হয়, উপাক্ষ যদি y অক্ষ হয়, তাহলে অবভিয়াসলি পরাক্ষ উপাক্ষের ছেদ বিন্দু মানে মূলবিন্দু, যদি তাহলে এই কেন্দ্রটা মূলবিন্দু হচ্ছে। আর যদি পরাক্ষের দৈর্ঘ্য 2a হয়, অর্থাৎ এই লেন্থ হবে এই লেন্থটা a, আর উপাক্ষের দৈর্ঘ্য 2b হয়, যদি হয়, এতগুলো কন্ডিশন ধরে নিলাম। কি কন্ডিশন না, 1 নম্বর কন্ডিশন হচ্ছে উপবৃত্তের পরাক্ষ স্থানাঙ্ক অক্ষের x অক্ষ, উপবৃত্তের উপাক্ষ স্থানাঙ্ক অক্ষের y অক্ষ, অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে হয়, তখন এই উপবৃত্তের সমীকরণটা হবে যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ আকার। এটা কিন্তু সব কথাটা বলা হলো না, এখানে আমাদের a গ্রেটার দেন b হবে, ইকুয়াল টু দিতে পারি, তখন কিন্তু আর উপ থাকবে না, তখন উপটা কেটে চলে যাবে। যদি a ইজ ইকুয়াল টু b হয়ে যায়, তখন এই উপবৃত্তের এই উপটা কাটা, অর্থাৎ বৃত্ত হয়ে যাবে। তাহলে এটা একটা আমাদের উপবৃত্তের আদর্শ আকার। আমি কিন্তু এর প্রমাণটা করলাম না, প্রমাণটা করলে অনেক বড় ভিডিও হবে, তোমাদেরও বুঝতে পড়তে অসুবিধা হবে। এটা নিজেরা করে দেখবে, না হলে আমাকে বলবে, আমি করে কষে দেবো। যাই হোক, এর এই উপবৃত্তের ক্ষেত্রে তার নাভি এস আর এস ড্যাশ, তোমরা অবশ্যই জানো যে নাভি সবসময় যে তার উপরে অবস্থিত হবে না পরাক্ষের উপরে হবে নাভি অবস্থিত। এই উপবৃত্তের নাভি স্থানাঙ্ক মনে রাখতে হবে যে এইটা হচ্ছে AE0 আর এটা -AE0। আচ্ছা বলতো, আমি যদি এই পরাক্ষের দৈর্ঘ্য 2a, মানে এই ক্ষেত্র থেকে এই পর্যন্ত 2a হয়, তাহলে এই লেন্থটা a, তাহলে শীর্ষের স্থানাঙ্ক হয়ে যাবে A0, অবভিয়াসলি A0, এটাও -A0, দুটো শীর্ষ। আর উপাক্ষের প্রান্তবিন্দুগুলো তার তো নাম নেই, যেমন পরাক্ষের প্রান্তবিন্দুগুলোকে আমরা বলেছি যে কি শীর্ষ, আর উপাক্ষের প্রান্তবিন্দু গেলে কত হবে, এটা হচ্ছে উপরটা লিখি, তাহলে 0b আর এটা হচ্ছে 0 - b। এবারে নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো। এই লেন্থটা কত, এই বলেছি, এই তাই তো। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্যটাও জানতে হবে আমাদের, আর এবং তার প্রান্তবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো আমাদের জানতে হবে। এটা মনে রাখতে হবে যে এই পুরো লেন্থটা মনে করে এটা হচ্ছে 2b স্কয়ার বাই a, নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে এইটা b স্কয়ার বাই a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে না AE কমা দিয়ে b স্কয়ার বাই a, আর এই বিন্দুটা কত হবে, এটা যদি l আর l বলি নাভিলম্বের প্রান্তবিন্দু, এটা তো এই গেল, তাহলে এইটা রয়ে গেল -b স্কয়ার বাই a। একইভাবে এর প্রান্তবিন্দু এদিকে -AE, এই যে এদিকে AE এসছে, আর এটা কত না b স্কয়ার বাই a, আর এটা আমাদের -AE
মাইনাস বি স্কোয়ার বাই এ। এটা সবগুলোই কিন্তু অধিবৃত্তের আদর্শ আকারে। যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, দেখতেই পাচ্ছ এ গ্রেটার দেন বি, মানে এই দিকটা একটু বড়, এই দিকটা একটু বড়, সেই ক্ষেত্রে এটা হবে। এখানে একটা নিয়ামকটা বলা হয়নি, নিয়ামকটা নিশ্চয়ই দুটো নিয়ামক হবে। আমি এগুলো প্রমাণগুলো না করেই বলছি। এই নিয়ামকটা এই সমীকরণ হবে x ইকুয়াল টু কত হবে না প্লাস a বাই e, আর এটা হবে x ইকুয়াল টু মাইনাস a বাই e। এই গেল আমাদের উপবৃত্তের আদর্শ আকার। যদি উপবৃত্তের অক্ষ হয় x অক্ষে এবং পরাক্ষ, উপবৃত্তের অক্ষ মানে পরাক্ষ, এবং উপবৃত্তের উপাক্ষ যদি y অক্ষ হয়, তখন যে সমীকরণটা হবে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এখানে a গ্রেটার দ্যান b, এই কথাটা মনে রাখতে হবে। আর এখানে দেখো এটা কি করে পাবো না e ইজ ইকুয়াল টু, e মানে উৎকেন্দ্রতা, এটা আমরা কি করে পাবো মনে রাখতে হবে, e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কি হবে b স্কয়ার বাই a স্কয়ার। হ্যাঁ অবশ্যই ভুলে যাই স্যার, b স্কয়ার বাই a স্কয়ার না a স্কয়ার বাই b স্কয়ার। দেখো এখানে বলছি a তো বড়, সব সময় a বড়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পজিটিভ হবে রুটের মধ্যে, ওই জন্য b স্কয়ার বাই a স্কয়ার হবে, এটা মনে রাখতে হবে। এইবারে দেখো যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি পাল্টে পরাক্ষটা যদি উপাক্ষের দিকে হয়ে যায়, উপাক্ষটা পরাক্ষের দিকে হয়ে যায়, তখন আমাদের সমীকরণটা কি হবে। লক্ষ্য করো, আমরা সূত্রটাকে মুখস্থ করার জন্য, আমরা কি করব না সমীকরণটাকে আমরা পাল্টিয়ে দেবো, অর্থাৎ এটাকে আমরা সবসময় বড় রাখবো। দেখো আমি সমীকরণটা কি লিখছি এবং ছবিটা কি আনছি। দেখো যদি আমাদের উপবৃত্তটা এই আগে ছিল কি না y অক্ষের দিকে এটা চাপা, এবারে x অক্ষের দিকে এটা চাপা হয়ে গেল, তখন দেখো আমি আগে সমীকরণটা কি ছিল, আমি লাল কালি দিয়ে রেখে রেখেছি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, a গ্রেটার দ্যান b। এখানে সমীকরণটাই পাল্টিয়ে দিয়েছি সূত্রটা মনে রাখার জন্য, একই রকম সূত্র করার জন্য। কি রকম, x স্কয়ার বাই b স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, মানে a গ্রেটার দ্যান b আমরা সব সময় মনে রাখবো, অর্থাৎ এটা হবে সব সময় পরাক্ষের দৈর্ঘ্য উপবৃত্তের। ওই জন্য যেহেতু y এর দিকটা বড়, তো y নিয়ে এই নিয়ে চলে এসেছি। এবারে এই ছবিটা মনে রাখলেই আমরা সবগুলো পেয়ে যাব। এই ছবিটা আর সমীকরণটা মনে রাখলে সবগুলো পেয়ে যাবে। এবার যদি বলি যে তাহলে নিশ্চয়ই নাভি y অক্ষের উপরে অবস্থিত হবে আর নিয়ামক এই দিকে হবে, এটা তাহলে উপবৃত্তের পরাক্ষ কি হবে না y অক্ষ, পরাক্ষের এটা y অক্ষ, তাহলে যে পরাক্ষের লেন্থ 2b নিশ্চয়, যেহেতু এখানে b আছে, সরি 2a, আমরা সবসময় পরাক্ষ a করব। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা কত না আগে 0, তারপরে a, এখানে কত হবে 0 মাইনাস a। আমরা সমীকরণটাই পাল্টে দিয়েছি, আগে ছিল কি a0 0 মাইনাস a0 মাইনাস a0, আমি এই রেখেছি, শুধু পাল্টে গেছে, আগে উল্টে গেছে, জাস্ট জিনিসটা কোটি হয়ে গেছে, যেহেতু এই দিকে চলে এসেছে 0a আর 0 মাইনাস a। শীর্ষ তো এই তোমার কেন্দ্র তো সবসময় 0 0 হবে, শীর্ষ পাওয়া গেল। এবারে যদি উপাক্ষের বিন্দু এটা b, তাহলে এটা b0, এটা কত হবে না মাইনাস b0। নাভি স্থানাঙ্ক কত হবে ওই 0, এই এটা কত হবে 0 মাইনাস এই। বলেছি না যে আমি একই রাখবো, শুধু a যেমন ছিল আমার সাথে b b করতে হতো, তো কিছু নাই, জাস্ট আমরা পাল্টে দিয়েছি বলে। অর্থাৎ পরাক্ষের দৈর্ঘ্য আমরা মনে রাখবে সব সময় 2a ধরবো, তাহলে যেটা পরাক্ষ হবে, যার দিকটা বড় হবে সেটা তো পরাক্ষ, সেটা নিচে আমরা লিখে দেব। এই যে সমীকরণে চলে এসেছি। এবারে আমাদের নাভি স্থানাঙ্ক কত হবে বলে দিয়েছি। এবারে যদি বলা হয় যে নাভি লম্বের প্রান্তবিন্দু, সেই তো 2b স্কয়ার বাই a, তার মানে এটা b স্কয়ার বাই a, তার মানে এটা কত হবে না আগে গেল b স্কয়ার বাই a গেল, এই যে এদিক দিয়ে b স্কয়ার বাই a গেল, তবে এটা উঠেছে, তো এটা কত এই b স্কয়ার বাই a। এটা কত হবে না একই রকম ভাবে
যে এদিকে এসছে তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ, এই যে এদিকে এদিক দিয়ে গেল তো এক্স ঋণাত্মক দিকে, তারপরে এই তেমনি এই দুটো কি হবে একই রকম, এদিক দিয়ে গেছে প্রথমে বি স্কোয়ার বাই এ, নিচের দিকে নেমেছে মাইনাস এই, এটা কত হবে না মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস এই। এবার যদি বলি যে নিয়ামকের সমীকরণ কত হবে, সেখানে কি ছিল x ইকুয়াল এর কত y ইকুয়াল টু a বাই e, আর এটা হবে y ইকুয়াল টু মাইনাস a বাই e। সুতরাং আর সেই ইসেন্ট্রিসিটির সূত্র একই হবে, e টু পাওয়ার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এটা আমরা একই ভাবেই রাখবো, কারণ আমরা তো ধরে নিয়েছি অলওয়েজ যে কোনো অঙ্কের ক্ষেত্রে a গ্রেটার দ্যান b, আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে ধরে নিয়েছি যে a গ্রেটার দ্যান b। সুতরাং আমাদের সূত্রগুলো একই থাকবে। এরপরে আমরা যে দুটো স্ট্যান্ডার্ড ফর্ম করলাম, এছাড়াও তো উপবৃত্ত সবসময় যে কেন্দ্র মূলবিন্দুতে হবে এমন তো কোনো কথা নেই, তা তোমার পরাক্ষ যে x অক্ষ হবে এমনও কোনো কথা নেই, উপাক্ষ যে হবে এরকম কোনো কথা নেই। সুতরাং আমরা সেই সমীকরণগুলো কি হবে, তার বিভিন্ন স্থানাঙ্কগুলো কি হবে সেটা আমরা আলোচনা করব। লক্ষ্য করো আমাদের এই যে আমরা উপবৃত্তটা আঁকলাম, এই উপবৃত্তের কেন্দ্র কোথায়, মূলবিন্দুতে নাই, সরিয়ে দিয়েছি। কোথায় সরিয়েছি না আলফা বিটা বিন্দুতে, তাই তো আলফা বিটা বিন্দুতে। আগে ছিল পরাক্ষ ছিল x অক্ষটা নিজেই, এখন পরাক্ষ x অক্ষের সমান্তরাল হয়ে গেছে, অর্থাৎ এই পরাক্ষ আমরা জানি সবসময় a লিখব, আর উপাক্ষটা 2b আর পরাক্ষের দৈর্ঘ্য a 2a হয়ে গেছে। তাহলে এই উপবৃত্তের সমীকরণটা আমাদের কি হবে একই রকম, যেহেতু শীর্ষ আলফা বিটা তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার, যে a x অক্ষের দিকটা ফ্যাটা বলে যে স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। লক্ষ্য করো আগের গুলোতে বলতে ভুলে গেছি প্লাস, উপবৃত্তের কিন্তু সবসময় ভিতরটা প্লাস হবে। এবারে এখান থেকে আমরা একে একে সব আলোচনা করতেই পারবো ছবিটা এঁকে, যে প্রথমে অক্ষ ভাবি পরাক্ষ ভাবি, তা পরাক্ষটা তো x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল সরল রেখা কি, তাহলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু এই লেন্থটা বিটা বিটা, ঠিক কি না, x অক্ষের সমান্তরাল তো y ইকুয়াল টু বিটা হয়ে গেল। পরাক্ষের দৈর্ঘ্য পরাক্ষের সমীকরণ, উপাক্ষের সমীকরণ কি হবে, উপাক্ষ তো y অক্ষের সমান্তরাল, তো এই লেন্থটা বিটা এই আলফা, তাহলে x ইকুয়াল টু আলফা। আর কেন্দ্রের স্থানাঙ্ক আমি এটা ধরে নিয়েছি। আর সমীকরণটা এখানে একটা কন্ডিশনটা লিখতে ভুলে যাচ্ছিলাম, a গ্রেটার দ্যান b, কিন্তু অবশ্যই a গ্রেটার দ্যান b। আবার বলি a ইকুয়াল টু b হয়ে গেলে কিন্তু বৃত্ত হয়ে যাবে, সেটা আগে আমরা করে নিয়েছি, এবারে দেখো আলফা এটা ছিল আলফা। এবারে দেখো সবার আগে শীর্ষের স্থানাঙ্ক দেখো, এই লেন্থটা তো আলফা আর এইটা তো a, তাহলে পুরো লেন্থটা কত হলো আলফা প্লাস a, তাই নাকি, আর এটা এই লেন্থটা বিটা, তাহলে এটা বিটা, তাহলে শীর্ষের স্থানাঙ্ক হলো আলফা প্লাস a বিটা। আচ্ছা দেখো আমাদের আগের যে সমীকরণটা ছিল যখন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 ছিল না, এই উপবৃত্তের সমীকরণ ছিল না, সেক্ষেত্রে দেখো এই যে শীর্ষের স্থানাঙ্ক কি ছিল a0, তার সঙ্গে কি যোগ করলো মুখস্থ করার জন্য, তার সঙ্গে এখানে দেখো প্লাস আলফা প্লাস বিটা যোগ করে তুমি চলে এলো। তাহলে একই ভাবে এটা কত হবে, এটাকে যদি a বলি এটাকে a ড্যাশ, দেখো আগে কি ছিল এটা মাইনাস a0, তার সঙ্গে কি যোগ করব আলফা বিটা, তাহলে আলফা মাইনাস a বিটা, দেখো বিটা প্লাস 0, তার মানে এই পুরো লেন্থটা আলফা, তার থেকে a চলে এলো, এটা আলফা মাইনাস a, ঠিক আছে।
তার মানে দেখো আমরা যে 1 নম্বরের টপিকসটা পড়িয়েছি সেই 1 নম্বরের টপিকসের মধ্যে যে সূত্রগুলো ছিল স্থানাঙ্ক যখন করছি শুধু কি করে দেবো না আমরা আলফা যোগ করে দেবো x স্থানাঙ্কের সঙ্গে আর y স্থানাঙ্কের সঙ্গে আমরা বিটা যোগ করে দেবো। এইবারে দেখো আবার সেই এইটার যখন ছিল স্ট্যান্ডার্ডের এই s এর স্থানাঙ্ক কি ছিল এই জিরো ছিল না নাভি স্থানাঙ্ক তার সঙ্গে কি যোগ করবো প্লাস আলফা প্লাস বিটা। এটা কি ছিল মাইনাস এই জিরো ছিল না ছিল তো তার সঙ্গে কি যোগ করবো না আলফা আর প্লাস বিটা। এবারে দেখো এই উপাক্ষের প্রান্ত বিন্দু আগে কি ছিল ছিল কি এটা মাইনাস বি জিরো ছিল এইটা কি ছিল বি জিরো তার সঙ্গে কত যোগ করবো আলফা আর এখানে বিটা এখানে আলফা এখানে বিটা। সুতরাং স্পিডে পড়ানো হচ্ছে বলে মনে হচ্ছে এগুলো একটু স্লো করে দেখবে যদি স্পিডে পড়ানো হয় তাহলে স্লো করে নেবে তোমরা। যাই হোক তাহলে যদি উপবৃত্তের অক্ষ উপবৃত্তের পরাক্ষ x অক্ষের সমান্তরাল তার মানে উপাক্ষ y অক্ষের সমান্তরাল কেন্দ্র আলফা বিটা বিন্দুতে সেই ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। অবশ্যই ওখানে a গ্রেটার দ্যান b হতে হবে সব ক্ষেত্রে বলছি a গ্রেটার দ্যান b। আর আমরা আগের যে এই যে সমীকরণটা ছিল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 তার যে স্থানাঙ্কের সূত্রগুলো ছিল সেইগুলো একই থাকবে শুধু ভুজের সঙ্গে আলফা যোগ করবে কোটির সঙ্গে বিটা যোগ করবে। আমি আবার ছকে দেখে দেবো পুরোটার সঙ্গে কি করে মুখস্থ করা যায় সেটা বলেই দিচ্ছি বারবার আমি। এরপরে দেখো আমাদের নিয়ামকের সমীকরণ আমি একটা দেখাচ্ছি এইটা নিয়ামক। আগের বেলায় কি ছিল যখন আমাদের এই আদর্শ আকার ছিল সেখানে ছিল কত x ইকুয়াল টু a বাই b। তাহলে এখানে তার সঙ্গে কি যোগ হয়ে যাবে না a বাই e তার সঙ্গে কি যোগ আলফা মানে আলফা প্লাস a বাই e। এদিকটা কত ছিল না এদিকটা ছিল কত না x ইকুয়াল টু এদিকের নিয়ামকটা ছিল x ইকুয়াল টু কত ছিল না x ইকুয়াল টু মাইনাস a বাই e ছিল তো যেটা নিয়ামক পাবি। তাহলে এখানে কত যাবে আলফা মাইনাস a বাই জাস্ট আগের সূত্রটাই ভুজের সঙ্গে আলফা যোগ কোটির সঙ্গে বিটা যোগ এই করলে আমরা সব সূত্রগুলো পেয়ে যাব। আর সব ক্ষেত্রে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার যে কোনো উপবৃত্তের সমীকরণ হোক না কেন সব সময় ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। আমরা একটা ছকে আবার ডিটেইলস আলোচনা করছি। এবারে আমাদের উপবৃত্তটাকে ঘুরিয়ে দেব সেক্ষেত্রে কিরকম হবে দেখো এবারে আমরা ঘুরিয়ে দিয়েছি ওই কেন্দ্র সি হচ্ছে আলফা বিটা সেক্ষেত্রে আমাদের কি হবে না x মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার বাই ইকুয়াল টু 1। এবারে এইখানে কত লিখবো এখানে কত লিখবো কোনটা বড় y এর দিকেটা বড় তাহলে এটা a স্কয়ার এটা b স্কয়ার। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আলফা বিটা তাহলে পরাক্ষের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত হবে আগে কত ছিল না ছিল যে 0b ছিল না আগেরটা যে আগের যে সমীকরণটা ছিল যে x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 1 0b এর তার সঙ্গে কি যোগ হবে না এই এর সঙ্গে আলফা আর এর সঙ্গে বিটা। দেখো নিচে
এই আলফা গেল, এই যে আলফা, এবারে এই বলতো বিটা কি তাকে বিয়োগ, এটা কত হবে না আলফা বিটা আলফা মাইনাস বি, কি ছিল 0 মাইনাস বিটা বি ছিল, তার সঙ্গে আলফা যোগ করে দাও আর বিটা যোগ করে দাও। এরকম করে তোমরা বাকিগুলো নিজেরাই পেরে যাবে। তেমনি নাভি স্থানাঙ্ক কত হবে, এই যে আগেটাই কি ছিল না 0 এই ছিল, তাহলে এখানে আলফা যোগ করে দাও আর এটা বিটা যোগ করে দাও, তাই তো সেটা এইটা পাওয়া যায়, সেটা এইটা পাওয়া যায়, এইটা। আর এটা ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হচ্ছে আলফা কমা দিয়ে কি হবে না বিটা প্লাস এ, আর এখানে কত হবে না আলফা কমা দিয়ে বিটা মাইনাস এ। এরকম করে তোমরা সবগুলোই করতে পারবে। আমি এই ডিটেলসটা আবার তোমাদের ছকে দেখাচ্ছি, ঠিক আছে? পুরোটা আর একবার পুরোটা আমরা ছকে এঁকে বোঝাবো। দেখো আমরা পুরো জিনিসটা অর্থাৎ এই উপবৃত্তের যে 4টে কেস ছিল সেই 4টে কেস আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখাচ্ছি যে কি ব্যাপারটা হচ্ছে। দেখো আমরা 4টে সমীকরণ লিখেছি, একটা হচ্ছে x² / a² + y² / b² 1, আর একটা দেখো x² / b² অর্থাৎ এখানে y এর নিচে a² চলে এসেছে, কেন না এটা x অক্ষের দিকে পরাক্ষ, এটা বড় ওই জন্য এটা চলে এসেছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ বড়, এই যে প্রত্যেক ক্ষেত্রে a² > b², প্রত্যেক ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে। তাহলে প্রথম সমীকরণে দেখো এটা যেহেতু বড় x এর নিচে আছে সেই জন্য x অক্ষ হচ্ছে তার পরাক্ষ। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই ছবিটা মনে রাখবে, এই ভিজুয়ালাইজ করবে এই ছবিটা দিয়ে, যে ছবিটা করে দেওয়া আছে সেক্ষেত্রে দেখো এখানে যে তোমার এটা যেহেতু বড় y অক্ষের তার পরাক্ষ, তার y এর দিকে ওই যে এটা বড়, এটা এখানে লেখা হয়েছে। বা এক্ষেত্রে দেখো x অক্ষের সমান্তরালে আছে তাই এখানে এটা বড় করা হয়েছে, আর এটাও দেখো y অক্ষের সমান্তরালে আছে তার পরাক্ষ, তাই এখানে এটা এখানে বড় করা হয়েছে। ইজিলি মনে রাখা খুবই সোজা। পরাক্ষের সমীকরণ এখানে x অক্ষ, পরাক্ষের সমীকরণ x অক্ষ, এই যে পরাক্ষের সমীকরণ আমি যে ছবিটা একটু বড় করে আঁকি এখানটায়, এই হলো ব্যাপার, এটা হচ্ছে পরাক্ষ, এটা পরাক্ষের সমীকরণ x অক্ষ, উপাক্ষ এটা y অক্ষ, এই যে এটা উপাক্ষ। তাহলে পরাক্ষের সমীকরণ কত, x অক্ষের সমীকরণ y = 0, উপাক্ষের সমীকরণ কত x = 0। এবারে নাভি স্থানাঙ্ক এখানে দেখো এদিকে প্লাস মাইনাস a0 প্লাস a0 মাইনাস a0, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, শীর্ষের স্থানাঙ্ক এটা a0, এটা মাইনাস a0 মাইনাস a0। আর নাভি লম্বের প্রান্তবিন্দু আমরা আগেই বলেছি, ব্যাখ্যা করেছি যে এই মেনটা এই, এখানটা b² / a, তাহলে ae + b² / এখানটা হলো, আর এখানটা কত হলো ae - b² / a। আবার এটাতে যদি যাই তাহলে কি হবে না মাইনাস এই এদিকে এলো b² / a, আর মাইনাস এই - b² / a, তখন এইটা আমার পরিষ্কার বোঝা গেছে। এবার যদি এইটা বুঝতে চাই আমাকে ছবিটা একটু এইভাবে করে নিতে হবে, ছবিটা এইভাবে একটু বড় করে করলে বোঝা যাবে। এই হলো আমার ব্যাপার। ইজিলি এখানে এটাকে এ ধরেছি, 2a, এটা 2a, এটা 2a। আচ্ছা এই যত সমীকরণ আছে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখো পরাক্ষের দৈর্ঘ্য কত হবে 2a 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 2a, উপাক্ষের দৈর্ঘ্য 2b 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 2b, সব লেখলে কিন্তু আমার ছকে লেখানো হয়নি। যাই হোক, তাহলে পরাক্ষ y অক্ষ তার সমীকরণ x = 0, উপাক্ষ x অক্ষ তার সমীকরণ y = 0, নাভি স্থানাঙ্ক এই যে 0 প্লাস এই আর 0 মাইনাস এই এখানে হবে, আর কেন্দ্র তো 0 0, এই যে কেন্দ্র তো 0 0, এই যে কেন্দ্র 0 0। এবারে শীর্ষ 0 প্লাস এ 0 মাইনাস এ, নাভি লম্বের প্রান্তবিন্দু ওই একই ভাবে আমি এইটা যদি করি এই লেনটা, তাহলে এইটা হচ্ছে b² / a, এইটুকুটা b² / a, আর b² / a তারপরে প্লাস এই
মাইনাস এদিকে এলো মাইনাস বি স্কয়ার বাই এদিকে মাইনাস বি স্কয়ার বাই এ এই আর এটার ক্ষেত্রে কি হবে বি স্কয়ার বাই এ এদিকে গেল মাইনাস এই আবার মাইনাস বি স্কয়ার বাই মাইনাস এই আর বাকিগুলো একই রকম বইয়ে আছে দেখে নেবে কারণ আমার এই বোর্ডটা ছোট বলে করা গেল না এরপরে হচ্ছে মজার জিনিস হচ্ছে যদি এই উপবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল হয় তাহলে আমাদের এটা বড় হবে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার তাহলে এই পদার্থ x অক্ষের সমান্তরাল এই যে পদার্থ x অক্ষের সমান্তরাল ছোট যদি আঁকি আমরা এখানে দুটো কালি দিয়ে আমাকে আঁকতে হবে এটা x অক্ষ এটা y অক্ষ এটা x অক্ষ আর সেক্ষেত্রে আমার উপবৃত্ত হবে এরকম যে এইরকম হবে তাহলে এটা হচ্ছে কি না x অক্ষের সমান্তরাল উপাক্ষ y অক্ষের সমান্তরাল এই যে এটা y অক্ষ এটা তার সমান্তরাল তাহলে দেখো এবারে দেখো পরাক্কের সমীকরণ ছিল x অক্ষ তো এটার ক্ষেত্রে y সমান 0 তেমনি এটাও y মাইনাস বিটা ইকুয়াল 0 এটা তো y টা তো y মাইনাস বিটা হয়ে গেছে এই যে এই দেখো এখানে হচ্ছে y সমান 0 ছিল তেমনি এখানে y মাইনাস বিটা ইকুয়াল 0 উপাকের সমীকরণ x সমান 0 ছিল এখানে কত x মাইনাস এই y মাইনাস বিটা এটা ভুল হয়ে গেছে দুটোই তো কি হয়ে গেল এটা উপাক্ষের সমীকরণ উপাক্ষ কোনটা হবে এই যে উপাক্ষ এটা কি এই লেখটা কি x মাইনাস আলফা সমান 0 ওটা x ইকুয়াল টু আলফা এটা আলফা x মাইনাস আলফা ইকুয়াল টু 0 ঠিক কি না ঠিক আছে ঠিক করে দিলাম এটা x মাইনাস আলফা সমান 0 নাভি স্থানাঙ্ক দেখো আলফা প্লাস এই এখানটাই হলো আলফা মাইনাস এই এখানটাই হলো এবারে বিটা সেগুলো মনে রাখতে কি এবার এইটা আমি কি করে মনে রাখতে বলেছিলাম না এক নম্বরটা দেখো এই 0 ছিল তো ভুজের সঙ্গে আলফা যোগ করো এই যে আলফা যোগ করো আর কোটির সঙ্গে বিটা যোগ করো একইভাবে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল কত 0 0 আলফা যোগ করো বিটা যোগ করো শীর্ষ স্থানাঙ্ক কি ছিল প্লাস মাইনাস a 0 আলফা যোগ করো বিটা যোগ করো আমি এই দ্বিতীয়টা করে দেখাচ্ছি দেখো নাবিলামের কেন্দ্রবিন্দুগুলো আমি দেখো এইটা দেখে দেখে রেখে দিয়েছি একদম যেহেতু এটার সঙ্গে এটার অ্যানালজি আছে এই যে এখানে পরাক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল এটা x অক্ষ তাই যেহেতু এই সমীকরণ এটা অ্যানালজি আছে তাহলে এর সূত্রটা দেখে দেখে লিখে দিয়েছি দেখো নাবিলামের কেন্দ্রবিন্দু দুটি স্থানাঙ্ক যেমনটি আছে দেখে দেখে লিখেছি দেখেছি না এই বি স্কয়ার বাই এ এই বি স্কয়ার বাই এই মাইনাস বি স্কয়ার বাই এই মাইনাস বি স্কয়ার বাই মাইনাস এই বি স্কয়ার বাই মাইনাস এই বি স্কয়ার বাই মাইনাস এই মাইনাস বি স্কয়ার বাই মাইনাস এই মাইনাস বি স্কয়ার বাই এবারে কি না এই ভুজের সঙ্গে আলফা যোগ কোটির সঙ্গে বিটা যোগ ভুজের সঙ্গে আলফা যোগ কোটির সঙ্গে বিটা যোগ এই তো গল্প তাই এই যে এখানে মাইনাস ছিল বলে লিখছি না তার মানে আমাদের এই সূত্রটা মনে থাকলে এইটা সহজেই চলে আসবে এবারে আমি আগে যখন বুঝিয়েছিলাম একটু আগে তখন দেখো এই যে সূত্রটা করেছি এটা আমি কমপ্লিট করিনি সেখানে ছেড়ে দিয়েছিলাম এবারে দেখো একই রকম এটার সঙ্গে অ্যানালজি হবে y অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল x সমান 0 x মাইনাস আলফা সমান 0 y সমান 0 y মাইনাস বিটা সমান 0 এবারে এর সঙ্গে আলফা যোগ করো এর সঙ্গে বিটা যোগ করো আলফা বিটা এর সঙ্গে আলফা যোগ করো এর সঙ্গে বিটা যোগ করো হয়েছে এর সঙ্গে আলফা যোগ করো এর সঙ্গে বিটা যোগ করো আমি এই নাবিলামের প্রান্তবিন্দুগুলো এখন আমি যোগ করে নিয়ে একই রকম ওই আলফা প্লাস এবং বিটা প্লাস তাই তো দেখেই বুঝতে পারবে এখানেও আলফা এখানেও বিটা এখানেও আলফা প্লাস এখানেও বিটা এখানেও আলফা এখানেও বিটা সুতরাং এই গেল আমাদের অ্যানালজি গুলো সুতরাং এই ছকটা যদি আমরা কমপ্লিটলি মুখস্থ করতে পারি এই যে আমি যেভাবে বললাম এইভাবে মনে রাখতে পারি বিশেষ করে এই ভিজুয়ালাইজ করতে পারি এই যে ব্যাপারটা এর ক্ষেত্রে এই ছবিটা
এর ক্ষেত্রে এই ছবিটা, এর ক্ষেত্রে এই ছবিটা, এর ক্ষেত্রে এই ছবিটা, এগুলো সবগুলো কিন্তু মূল বিন্দু। এটা ও এগুলো সবই মূল বিন্দু, সবই মূল বিন্দু। তাহলে এই ভিজুয়ালাইজেশনটা করতে পারলে আমাদের কিন্তু সূত্রগুলো খুব একটা কঠিন নয়, একদম মনে হয়ে যাবে যে কোনটা নাভি স্থানাঙ্ক কি হবে, নাভি লম্বের দৈর্ঘ্য কি হবে। আর প্রত্যেক ক্ষেত্রে নাভি ইজ ইকুয়াল টু কত না, সেটা ইজ ইকুয়াল টু প্রত্যেক ক্ষেত্রে ইজ ইকুয়াল টু, যদি মুছে দিয়ে আমরা করি যে ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 1 মাইনাস ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যে কোনো এই সমীকরণ হোক না কেন সব ক্ষেত্রে ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার স্কোয়ার। এইবারে আমরা তাহলে এই যে উপবৃত্ত হলো তার ইসেন্ট্রিসিটি 0 থেকে 1 এর মধ্যে, 0 নয় কিন্তু, 0 হলে বৃত্ত হয়ে যাবে, 1 এলে অধিবৃত্ত হয়ে যাবে। এবারে আমরা পুরো জিনিসটাকে আরো কয়েকটা আমাদের প্রপার্টি আছে, সেই প্রপার্টি আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারের থিওরেম পড়াটা শেষ হবে। আসছে দেখো, আমরা যদি একটা সঞ্চার পথের সমীকরণ এভাবে বার করতে বলি যে দেখাও বা নির্ণয় করো যে একটা দুটো স্থির বিন্দু, একটা এস আর এস ড্যাশ, যার স্থানাঙ্ক মনে করো a0 আর এটা মাইনাস a0, এই দুটো বিন্দু থেকে যদি চলমান বিন্দুর দূরত্ব SP প্লাস এস ড্যাশ সর্বদা তুলে হয়, তাহলে সেটা কিন্তু একটা আমাদের উপবৃত্ত হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, তোমরা বাড়িতে প্র্যাকটিক্যাল করেও দেখতে পারো। কিরকম না, একটা বোর্ড নিলে, সাদা বোর্ড, এরকম সাদা বোর্ড একটা নিলে একটা বোর্ড পাবে বাড়িতে। এবারে দুটো লম্ব টানবে, খুব নিশ্চয়ই লম্ব টানতে পারবে বোর্ডের সাদা কাগজ দিয়ে। এবারে দুটো পিন ফুটিয়ে দিলে, দুটো পিন ফুটিয়ে একটাকে এস আর এস ড্যাশ বললে, এবারে গার্ডার, মানে গার্ডার নয়, দড়ি যেন না বাড়ে সেটা, একটা দড়ি এরকম, দড়ি। এবারে এইখানে একটা তুমি পেন্সিল নিলে, এবারে কি করবে, এরকম করে দড়িটা টান করে ঘুরাবে। তারপরে যখন এখানে যাবে দড়িটা এরকম হয়ে যাবে, আবার দড়িটা এরকম, এই টান করে ঘুরাবে, দেখবে একটা উপবৃত্তের সমীকরণ পাচ্ছে। এই যে প্রপার্টিটা আছে যে SP প্লাস এস ড্যাশ পি সমান টুয়াইস হবে। এইবারে ওই লেন্থ যত হবে, এবারে দেখবে যে সুতোটা যদি এইখান থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার হয়, তাহলে এইটা যুক্ত এটা সবসময় 10 সেন্টিমিটার হবে, তাহলে SP প্লাস এস ড্যাশ পি সমান টুয়াইস। এটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আমি এই ম্যাথমেটিক্যাল পার্টটাই গেলাম না, ফিজিক্যাল পার্টটাই গেলাম। তোমরা বাড়িতে করে দেখতে পারো, করলে কিন্তু ভালো লাগবে যে হ্যাঁ ঠিকই তো। তোমরা ছোটবেলায় বৃত্ত হয়ে গেছো, কি করে না, পেন্সিল কম্পাস দিয়ে কেন্দ্র দিয়ে টেনে সমান করে ঘুরিয়ে দিয়েছো। কিন্তু এখানে পেন্সিল কম্পাস দিয়ে তো উপবৃত্ত আঁকা সম্ভব নয়। কি করে হবে না, এরকম করে যে একটা দুটো বিন্দু ফিক্স নিয়ে নিলে, পিন ফুটিয়ে দিলে, সেখানে একটা সুতো দিয়ে দিলে বা লাইলনের দড়ি, সেখান থেকে একটা পেন্সিল দিলে, এরকম টান ধরে ঘুরিয়ে দিলে চতুর্দিকে, তাদেরকে একটা উপবৃত্ত পাওয়া গেছে। এবারে তুমি এই সুতোর দৈর্ঘ্যটা যত হবে, যেমন হবে, উপবৃত্তগুলো তেমন হবে। এমনি বৃত্তের ক্ষেত্রে যখন ব্যাসার্ধ যেমন হয়, তেমন তার বৃত্ত হয়। ছোট হলে ছোট হয়, বড় হলে বড় হবে, সেরকম এটাও তাই। এবারে আমরা আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যাব, যে উপবৃত্তের যে স্ট্যান্ডার্ড যে সমীকরণটা আমরা লিখি যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখানে দেখো x ইকুয়াল টু যদি a cos থিটা আর y ইকুয়াল টু যদি b sin থিটা ধরি, তাহলে সিদ্ধ করছে কি না? হ্যাঁ, এটা a কেটে গেল, তাহলে cos থিটা, b কেটে গেল, sin থিটা 1। তার মানে এই x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা হলো উপবৃত্তের একটি প্যারামেট্রিক সমীকরণ। এবং আমরা যখন এই উপবৃত্ত ধরবো, আমরা এই উপবৃত্ত, তার উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরতে পারি a cos থিটা আর b sin থিটা, এটা দিয়ে সিদ্ধ করবে। এই যে থিটা, এই থিটাটা কি না, থিটাটা হচ্ছে বলা হয় উৎকেন্দ্রিক কোণ, তার জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্ট। এই যে আমরা উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ ধরলাম x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা, এই থিটাটা হচ্ছে ওর উৎকেন্দ্রিক কোণ। তার আমি জিওমেট্রিক্যাল সিগনিফিকেশনটা একটু আলোচনা করে দিচ্ছি, প্রমাণে যাচ্ছি না, আমি আলোচনা করে দিচ্ছি।
দেখো এই উপবৃত্তের এই যে উপবৃত্তটা এর যে পরাক্ষটাকে ব্যাস ধরে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের একটু কালো কালিতে আঁকি, তাহলে বৃত্ত যদি আঁকি, তাহলে এই বৃত্ত যেহেতু এইটার সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এর সমীকরণ কি হবে? যেহেতু এটা ব্যাস, তাহলে এটা এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাবে। এই যে বৃত্তটা, এই বৃত্তটার এই উপবৃত্তের সহায়ক বৃত্ত বা অক্সিলারি সার্কেল বলা হয়। তাহলে এইখানে যে কোনো একটা বিন্দু ধরতে পারি পি ইকুয়াল টু এ cos থিটা আর এ sin থিটা, সিদ্ধ করে আমরা জানি, বৃত্তে পড়েছি। এবার এখান থেকে লম্ব টানলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ cos থিটা আর বি sin থিটা। আর এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো যে কি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি না থিটা, তাই তো? থিটা। এই অ্যাঙ্গেলটার নাম কি না? আমরা ওই বৃত্তটাকে আমরা বলছি হলো সহায়ক বৃত্ত, আর এই অ্যাঙ্গেলটার নাম হলো উৎকেন্দ্রিক কোণ। তাহলে উপবৃত্তের রূপে যে কোনো বিন্দু স্থানাঙ্ক a cos থিটা b sin থিটা হলে তা সেটা হলো উৎকেন্দ্রিক কোণ। এটা আরেকবার বলে দিই না, উপবৃত্তের পরাক্ষকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত আঁকা যায়, যেই বৃত্তটাকে বলা হয় উপবৃত্তের সহায়ক বৃত্ত বা অক্সিলারি সার্কেল, তার উপরের কোন একটি বিন্দু স্থানাঙ্ক যদি a cos থিটা a sin থিটা হয়, তাহলে সেই বিন্দু থেকে পরাক্ষেপে লম্ব টানলে উপবৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু স্থানাঙ্ক হবে a cos থিটা b sin থিটা। এটা প্রমাণ করা যায়। আর এই থিটাটা হলো এই বিন্দু, অর্থাৎ এই বিন্দু, কোন বিন্দুর? উপবৃত্তের যে বিন্দুটা তার উৎকেন্দ্রিক কোণ। আর একটা ছোট্ট টপিক বাকি রয়ে গেল, সেটা বলে দিই কি না, আমাদের উপবৃত্তের সমীকরণ যাই হোক না কেন, যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা একদিকে নিয়ে চলে এলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0। আর ছবিটাও যদি এঁকে দিয়ে হলো ছবি। এবারে যদি একটা বিন্দু x1 y1 হয়, যদি এটা উপরে অবস্থিত হয় তাহলে সিদ্ধ করবে। তার মানে বলতে পারি x1 স্কয়ার, বলতে পারি যে x1 স্কয়ার প্লাস x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার বাই b স্কয়ার -1 সমান 0। আর যদি ভিতরে অবস্থিত হয় তাহলে এটা হবে যে x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার -1 লেস দ্যান 0। আর উপরে অবস্থিত, বাইরে অবস্থিত হয় তাহলে কি হবে না x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার বাই b স্কয়ার গ্রেটার দ্যান 0, b স্কয়ার -1 গ্রেটার দ্যান 0। সুতরাং এই টপিকস গুলো তোমরা যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা এই উপবৃত্তটা ভালো করে করতে পারবে। সুতরাং ভালো করে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ভালো করে দেখো, দেখে যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটা দেখো, আরো একবার দুবার ভিডিওটা দেখো, দেখার পরে তাতেও যদি বুঝতে না পারো আমাকে কল করো, কল করে আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে আমি তো অঙ্কগুলো করাবই। উইশ ইউ বেস্ট লাক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।